হ্যালো স্টুডেন্ট অল ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গণিত শিখি। আজকে আমরা ক্লাস 9-এর রায়ান মার্টিন প্রশ্নবিচিত্র মডেল কোশ্চেন পেপার 2 থার্ড সামেটিভ শুরু করবো 2-1 থেকে। পেজ হচ্ছে 216। তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিও দেখবে, আর দেখে ভালো লাগলে কিন্তু একটা কাজ অবশ্যই করবে, সেটা হচ্ছে লাইক করবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু সাবস্ক্রাইব করবে, তাহলে পরের ভিডিও পেতে তোমাদের কিন্তু সুবিধা হবে। ঠিক আছে, তাহলে আমরা আজকে শুরু করব ক্লাস 9-এর থার্ড সামেটিভ রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রার মডেল কোশ্চিন পেপার 2 এবং 2-1 থেকে পেজ 216। প্রথম কোশ্চিন দেখো, বলছে 1-5 ও 1-4 মধ্যে 4টি মূলদ সংখ্যা লিখো। এবার প্রশ্ন হচ্ছে মূলদ সংখ্যা কাকে বলে? যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে পি এবং কিউ হলো পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু 0, তাকেই হচ্ছে মূলদ সংখ্যা বলে। আমি আবার বলছি, যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা হয়, যেখানে পি এবং কিউ হলো পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু 0, তাকেই বলে হচ্ছে মূলদ সংখ্যা। তাহলে 1-5 আর 1-4 মধ্যে কিন্তু আমাকে 4টি মূলদ সংখ্যা লিখতে হবে। এখানে এমন সংখ্যা দ্বারা গুণ করব যেন লবের পার্থক্য 5 হয়। যখন আমরা 4টে সংখ্যা বার করব তো লবের পার্থক্য 5, আর হরের পার্থক্য, হর কিন্তু একই থাকবে, হরটা কিন্তু একই থাকবে, কিন্তু লবের মধ্যে পার্থক্য হবে 5, যেহেতু আমি 4টি সংখ্যা বের করব। আর যদি 3টি মূলদ সংখ্যা বের করি তাহলে লবের মধ্যে পার্থক্য হবে 4, যদি 2টি মূলদ সংখ্যা বার করি তাহলে লবের মধ্যে পার্থক্য হবে 3, হর কিন্তু একই থাকবে। ঠিক আছে, তাহলে খুব ভালো করে দেখো, তাহলে একটা আছে 1-5 আর একটা আছে 1-4। ঠিক আছে, এবার দেখো আমরা 1-5কে লিখতে পারি। 1-5 আমরা কিন্তু লব এবং হরকে কিন্তু 20 দ্বারা গুণ করছি। লব এবং হরকে আমরা 20 দ্বারা গুণ করব। আবার যদি কাটাকাটি করি তাহলে কিন্তু আগের সংখ্যাই থেকে যাবে। ঠিক আছে, আমি বলেছি যেহেতু 4টি মূলদ সংখ্যা বলছে তাহলে লবের মধ্যে পার্থক্য 5, লবের মধ্যে, হর কিন্তু একই থাকবে। আর যদি বলতো 3টি মূলদ সংখ্যা লেখো তাহলে লবের মধ্যে পার্থক্য 4, যদি 2টি মূলদ সংখ্যা লেখো তাহলে লবের মধ্যে পার্থক্য 3, আর হর কিন্তু একই থাকবে। ঠিক আছে, এবার আমরা 1-4কে সমান কত হচ্ছে 20 নিচে 100। এখানে আমরা 1-4কে লিখছি, এটাকেও গুণ করছি 25 দ্বারা, কেন হচ্ছে 25, তাহলে 25-এর নিচে কিন্তু 100। এবার দেখো হর কিন্তু একই আছে, হর এখানে 100 এখানে 100, লব হচ্ছে উপরে 20 নিচে 25, তাহলে কিন্তু এখানে লবের পার্থক্য 5 হয়েছে। যেহেতু 4টি মূলদ সংখ্যা বের করতে হবে, তাহলে আমাকে লবের পার্থক্য করতে হবে 5। তাহলে আমরা লিখতে পারি যে 1-5 ও 1-4 এর মধ্যে 4টি মূলদ সংখ্যা হলো এর মধ্যে 4টি মূলদ সংখ্যা হচ্ছে 20 থেকে 25, 20 থেকে 25-এর মধ্যে 4টে সংখ্যা 20 থেকে 25, তাহলে 21, 22, 23, 24, 20 থেকে 25 নিচে তো 100 আছে, 20 থেকে 25, তাহলে 21, 22, 23, 24, তাহলে আমরা একটা লিখবো 21-এর নিচে 100, 22-এর নিচে 100, আর 23-এর নিচে 100, আর এবং 24-এর নিচে 100। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে 21-এর 100, 22-এর 100, 23-এর 100 আর হচ্ছে 24-এর 100। এটা হচ্ছে 1-5 ও 1-4 মধ্যে 4টি মূলদ সংখ্যা। ঠিক আছে, এবার চলে আসতেছি আমি
নেক্সট অঙ্কে নেক্সট হচ্ছে 2 নম্বর। দেখো প্রশ্ন আছে একটি দ্রব্যের উপর পরপর 10% ও 5% সারের সমতুল্য সার কত। বলছে একটি দ্রব্যের উপর প্রথমে 10% সার, তারপর হচ্ছে 5%, মানে 10% প্রথমে, তারপর হচ্ছে 5% সার দিল পরপর দুইবার। বলছে সমতুল্য সার কত, মানে মোট সে কত সার দিচ্ছে। তাহলে আমি ধরি দ্রব্যের ধার্য মূল্য ইকুয়াল টু 100 টাকা, মানে দ্রব্যের উপর লেখা আছে 100 টাকা, আমি কিন্তু সেটা ধরে নিচ্ছি। ধরি দ্রব্যের ধার্য মূল্য ইকুয়াল টু 100 টাকা। আমি কিন্তু ধরে নিলাম যে দ্রব্যের ধার্য মূল্য 100 টাকা। এবার সে যদি 10% ছাড় দেয় তাহলে সে কত টাকায় বিক্রি করবে। লিখব 10% ছাড়ে বিক্রয় মূল্য ইকুয়াল টু 10% ছাড়ে বিক্রয় মূল্য ইকুয়াল টু 100 বিয়োগ 10 ইকুয়াল টু 90 টাকা। তাহলে সে কিন্তু 10 টাকা ছাড় দিচ্ছে। প্রথম ক্ষেত্রে ছাড় হচ্ছে 10 টাকা। আমরা লিখে নিচ্ছি যে প্রথম ক্ষেত্রে ছাড় ইকুয়াল টু 10 টাকা। এবার সে কিন্তু 90 টাকার উপর 5% ছাড়, মানে 90 টাকার 5%, 90 টাকার এর মানে গুণন। লিখব 90 টাকার 5% ছাড় ইকুয়াল টু 90 গুণন 5-এর নিচে 100। 90 গুণন 5-এর নিচে 100, 5 দিয়ে কাটলে 2, তাহলে 9-এর নিচে 2 টাকা সমান 4.5 টাকা। তাহলে সে কিন্তু 90 টাকার 5% ছাড় মানে 4.5 টাকা, মানে 4.5 টাকা। সে সমতুল্য ছাড় মানে সে মোট কত ছাড় দিচ্ছে। অতএব সমতুল্য ছাড় ইকুয়াল টু প্রথমে দিয়েছে 10 টাকা প্লাস 4.5 এত টাকা সমান 14.5 টাকা। 14.5 টাকা, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে সমতুল্য ছাড় কত দিচ্ছে? 14.5 টাকা। প্রথমে দিচ্ছে 10%। আমি ধরে নিয়েছি যে দ্রব্যটার ধার্য মূল্য হচ্ছে 100 টাকা, 10% ছাড় দিচ্ছে মানে সে 90 টাকা হচ্ছে। এবার 90 টাকার উপর 5% ছাড়, মানে 90 টাকার 5% ছাড়, তার মানে 4.5 টাকা ছাড় দিচ্ছে। প্রথমে দিয়েছে 10 টাকা ছাড়, এখন দিচ্ছে 4.5। প্রথমে ছাড় দিয়েছে 10 টাকা আর এখন ছাড় দিচ্ছে 4.5। তাহলে মোট ছাড় হচ্ছে, সমতুল্য ছাড় হচ্ছে 14.5 টাকা। ঠিক আছে, এবার চলে আসতেছি আমি নেক্সট অঙ্কে 2-এর 3 নম্বর। দেখো প্রশ্ন আছে 5 টু দি পাওয়ার n প্লাস 5 টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল টু 30 হলে 2n টু দি পাওয়ার n বাই 2, 2n টু দি পাওয়ার n বাই 2 এর মান কত। এটা আমাকে কিন্তু সূচক করতে হবে। খুব ভালো কথা আমি করছি। কীভাবে লিখছি? প্রথমে এখানে দেওয়া আছে 5 টু দি পাওয়ার n প্লাস 5 টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল টু 30, বা 5 টু দি পাওয়ার n প্লাস 5 টু দি পাওয়ার n গুণন 1/5। খুব ভালো করে দেখো, এটাকে আমরা ভাঙলে কিন্তু এইভাবে লিখবো। আবার যখন গুণ করব এটা কিন্তু -1 হয়ে যাবে, উপরে গেলে কিন্তু -5 হয়ে যাবে। তাহলে 1/5, ঠিক আছে, -5 টু দি পাওয়ার -1 মানে 1/5, ঠিক আছে, ইকুয়াল টু 30। এবার দেখো এর মধ্যে কমন হচ্ছে 5 টু দি পাওয়ার n, কমন
5n কমন, তাহলে ব্র্যাকেট হচ্ছে 1 প্লাস 1/5। এটা হচ্ছে কমন, এটা কমন নিলে এখানে কিন্তু 1 থাকবে, কিছু নাই মানে 1 প্লাস 1/5 ইকুয়াল টু 30। এখান থেকে কিন্তু 5n কমন নিলাম, এটা কমন, এখানে 1 থাকলো প্লাস 1/5 বা 5n এর লসাগু হচ্ছে 5, তাহলে 5 প্লাস 1 ইকুয়াল টু 30। তাহলে 5n ইন্টু 6 নিচে 5, 6/5 ইকুয়াল টু 30। তাহলে এখানে 5n ইকুয়াল টু 30 গুণন 5 আর নিচে 6 বা 5n ইকুয়াল টু 5 স্কোয়ার মানে 25, দুটো 5 স্কোয়ার। এবার n সমান কি, অতএব n ইকুয়াল টু 2। তাহলে আমরা কিন্তু n এর মান পেয়ে গেলাম হচ্ছে 2, ঠিক আছে। এবার এখানে আছে 2n এর পাওয়ার হচ্ছে n তার নিচে 2, তাহলে 2 ইন্টু 2 এর পাওয়ার হচ্ছে 2 এর নিচে 2 সমান সমান 4। অ্যান্সার হচ্ছে 4, ঠিক আছে। খুব ভালো করে দেখবে, এর অ্যান্সার হচ্ছে 4। এটা কিন্তু সূচকের অঙ্ক, আমরা এটাকে ভাঙলে 5n ইন্টু 5 পাওয়ার -1, 5 পাওয়ার -1 মানে 1/5, পাওয়ার -1 মানে ডিভাইডেড 1/5, এর মধ্যে কমন নিলাম 5n, এখানে 1 প্লাস 1/5, এবার এটা যোগ করলে হচ্ছে 6/5, এবার উল্টে ওপারে গেলে কিন্তু উল্টে যাবে 5/6, ঠিক আছে। এবার মান বসিয়ে দেবো, চলে আসতেছি নেক্সট হচ্ছে 2/4। দেখো প্রশ্ন আছে 3x প্লাস 4y ইকুয়াল টু 12। সরল রেখাটি অক্ষদ্বয়ের সঙ্গে যে ত্রিভুজ গঠন করে তার ক্ষেত্রফল কত। বলছে অক্ষদ্বয়ের সঙ্গে যে ত্রিভুজ গঠন করে তার ক্ষেত্রফল কত, সেটা আমাকে বের করতে হবে। ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আমরা প্রথমে ছবিটা এঁকে নিচ্ছি। এটা হচ্ছে এক্স অক্ষ, এক্স ও এক্স ড্যাশ, আর এটা হচ্ছে ওয়াই ও ওয়াই ড্যাশ। এবার দেখো এখানে হচ্ছে 3x প্লাস 4y ইকুয়াল টু 12। মনে করি এরকম একটা সরলরেখা হলো, এরকম একটা সরলরেখা, নাম দিচ্ছি AB। আমরা কিন্তু এই সমীকরণের বিন্দুগুলি বসিয়ে মনে করো এরকম একটা সরলরেখা পেলাম, যার এখানে হচ্ছে পি ও কিউ, ত্রিভুজটার নাম দিলাম হচ্ছে পি ও কিউ। এবার দেখো পি বিন্দুতে এক্স মানে ওয়াই ইকুয়াল টু 0, মানে এক্স অক্ষের উপর যে কোনো বিন্দুতে ওয়াই ইকুয়াল টু 0, আবার ওয়াই অক্ষের উপর যে কোনো বিন্দুতে এক্স ইকুয়াল টু 0, ঠিক আছে। আমি আবার বলছি, এক্স অক্ষের উপর যে কোনো বিন্দুতে, এখানে বলো এখানে বলো এখানে বলো, যে কোনো বিন্দুতে ওয়াই ইকুয়াল টু 0, আবার ওয়াই অক্ষের উপর যে কোনো বিন্দুতে এক্স ইকুয়াল টু 0। আমরা লিখবো পি বিন্দু, আগে সমীকরণে লিখে নিচ্ছি। সমীকরণ দেওয়া আছে 3x প্লাস 4y ইকুয়াল টু 12। এবার পি বিন্দুতে লিখবো পি বিন্দুতে y ইকুয়াল টু 0, পি বিন্দুতে কিন্তু y ইকুয়াল টু 0। এবার এখানে 3x প্লাস 4 ইন্টু 0 ইকুয়াল টু 12। আমরা কিন্তু এই সমীকরণে y এর মান 0 কিন্তু বসিয়ে দিলাম, তাহলে আমরা x কত পেয়ে যাব, বা 3x ইকুয়াল টু 12, 4 আর 0 গুণ করলে কিন্তু 0 হবে, এখানে 0 লেখার দরকার নেই, একবারে 3x ইকুয়াল টু 12 মানে 3x প্লাস 0, 3x আর 0 যোগ করলে কিন্তু 3x হবে। আমি কিন্তু 0টা লিখলাম না, এটা গুণ করলে কিন্তু 0 হবে,
তাহলে 3x প্লাস 0 তার মানে 3x ইকুয়াল টু 12। অতএব x ইকুয়াল টু 12 নিচে 3, তাহলে x ইকুয়াল টু 4। তার মানে কিন্তু ওপি ইকুয়াল টু 4 একক। অতএব ওপি ইকুয়াল টু 4 একক। ওপি ইকুয়াল টু 4 একক মানে এখান থেকে দূরত্ব কিন্তু 4 একক হবে, 4 একক। এখানে কিন্তু হবে 4,0। এই বিন্দুটা হবে 4,0, ওয়াই এর মান 0। এবার হচ্ছে কিউ বিন্দুতে এক্স ইকুয়াল টু 0। আমরা লিখব যে কিউ বিন্দুতে এক্স ইকুয়াল টু 0, মানে ওয়াই অক্ষের উপর এক্স ইকুয়াল টু 0, মানে ওয়াই অক্ষের উপর যে কোনো বিন্দুতে এক্স ইকুয়াল টু 0, আবার এক্স অক্ষের উপর যে কোনো বিন্দুতে ওয়াই ইকুয়াল টু 0। এটা মনে রেখে দেবে। ঠিক আছে, এবার আমরা বসাচ্ছি। তাহলে 3 ইন্টু 0 প্লাস 4y ইকুয়াল টু 12। এবার কিন্তু 3 আর 0 গুণ করলে 0, তাহলে এখানে 0 লাগার দরকার নেই, একবার লিখছি 4y। তাহলে 4y ইকুয়াল টু 12, অতএব y ইকুয়াল টু 12 নিচে 4, তাহলে y ইকুয়াল টু 3। তাহলে y সমান 3, তার মানে ও কিউ আমরা লিখব যে ও কিউ ইকুয়াল টু 3 একক। তার মানে এটা কিন্তু 0,3। এখানে কিন্তু স্থানাঙ্ক মানে কিউ বিন্দুর স্থানাঙ্ক হবে 0,3 আর পি বিন্দুর স্থানাঙ্ক হবে 4,0। ঠিক আছে, এবার আমরা কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। লিখব ত্রিভুজ পি ও কিউ এর ক্ষেত্রফল। লিখব ত্রিভুজ পি ও কিউ এর ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি হচ্ছে ওপি ইন্টু উচ্চতা মানে ও কিউ বর্গ একক, মানে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, পাশে বর্গ একক, সমান সমান হাফ। ওপির মান হচ্ছে 4, ও কিউ এর মান হচ্ছে 3 বর্গ একক, কাটলে হচ্ছে 2, তার মানে 6 বর্গ একক। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে কিন্তু এই যে ত্রিভুজটা হবে এই ত্রিভুজের ক্ষেত্রফল 6 বর্গ একক। তাহলে এখানে যখন আমরা যখন এক্স অক্ষ ধরবো তখন ওয়াই ইকুয়াল টু 0, আর যখন আমরা ওয়াই অক্ষ ধরবো তখন এক্স ইকুয়াল টু 0। এটা কিন্তু মনে রেখে দিবেন। ঠিক আছে, এবার চলে আসতেছি আমরা নেক্সট অঙ্কে। নেক্সট হচ্ছে 2-5। দেখো প্রশ্ন আছে 2x² প্লাস px প্লাস 6 ইকুয়াল টু 2x মাইনাস এ ইন্টু এক্স মাইনাস 2। বলছে একটি অভেদ হলে, অভেদ মানে এদের মধ্যে কোনো ভেদাভেদ নাই, অভেদ একই হলে বলছে এ ও পি এর মান কত, মানে এ ও পি এর মান কত সেটা আমাকে কিন্তু বের করতে হবে। প্রশ্ন দেওয়া আছে হচ্ছে 2x² প্লাস px প্লাস 6 ইকুয়াল টু 2x মাইনাস এ, আর একটা ব্র্যাকেট হচ্ছে x মাইনাস 2। বলছে একটি অভেদ হলে বলছে এ আর পি এর মধ্যে এ এবং পি এর মান কত। ঠিক আছে, আমরা এই ব্র্যাকেটটিকে তুলে দেবো। তাহলে এখানে হচ্ছে 2x² প্লাস px প্লাস 6, এখানে গুণ করলে 2x² মাইনাস 4x মাইনাস ax আর প্লাস 2a। আমরা কিন্তু গুণ করলাম 2x আর x গুণ করলে 2x², 2x দ্য 4কে গুণ করলে 2x দ্য 2কে গুণ করলে মাইনাস 4x, মাইনাস a আর x গুণ করলে মাইনাস ax আর মাইনাসে মাইনাসে প্লাস 2a। এবার আরও একটা স্টেপ করছি, 2x² প্লাস px প্লাস 6 ইকুয়াল টু 2x² প্লাস, এবার ব্র্যাকেটের মধ্যে -4 মাইনাস এ পাশে হচ্ছে x,
পাশে কিন্তু এক্স লিখলাম, -4 এখানে প্লাস লিখলাম, আর -4 মাইনাসে আবার তুমি ব্র্যাকেট তুলে দেবো, -4x আর -ax হবে ব্র্যাকেট তুলে দিলে, আর +2a। এবার দেখো এখানে যা আছে এখানেও তাই আছে, দেখো এখানে আছে 2x², এটাও 2x², এখানে আছে প্লাস, এখানেও প্লাস, এখানে আছে px, এখানে আছে, এটাকে মনে মনে চিন্তা করো p, এটা হচ্ছে px, এটাকে মনে মনে চিন্তা করবে px, এখানে +6, এখানে +2, তার মানে এর সঙ্গে এটা সমান, এই দুটো সমান, আর এই p এর সঙ্গে এটা সমান, p এর সঙ্গে হচ্ছে এটা সমান। আমি আবার বলছি 6 এর সঙ্গে হচ্ছে 2a সমান, আর p এর সঙ্গে কিন্তু এটা সমান। প্রথমে আমরা এই দুটো সমান করছি, যে 2a = 6, অতএব a = 6 এর নিচে 2, অতএব a = 3। আমরা কিন্তু এর মান পেয়ে গেলাম, a = 3। এইবার p এর সঙ্গে কিন্তু এটা সমান, আমরা লিখব যে p = -4 - a, p = -4 - a সমান সমান -4 - a এর মান 3, অতএব p = -7, -4 আর -3 যোগ করলে -7 আমরা পেয়ে গেলাম। তাহলে a = 3 আর p = -7, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে a হচ্ছে 3 আর p হচ্ছে -7। ঠিক আছে, খুব ভালো করে দেখবে। এবার আসতেছি নেক্সট অঙ্কে। নেক্সট হচ্ছে 2-এর 7 নম্বর। দেখো প্রশ্ন আছে a এবং b এর কোন মানের জন্য, a এবং b এর কোন মানের জন্য 5x + 8y = 7, 5x + 8y = 7, a + bx + a - by = 2a + b + 1 সমীকরণ দ্বয়ের অসংখ্য সমাধান থাকবে। যখন অসংখ্য সমাধান থাকবে তার ফর্মুলা হচ্ছে a1/a2 = b1/b2 = c1/c2। আমি ফর্মুলা বলছি, a1/a2 = b1/b2 = c1/c2। সমীকরণ ধরে লিখে নিচ্ছি। সমীকরণ একটা হচ্ছে 5x + 8y = 7, আর একটা হচ্ছে a + b পাশে x প্লাস a - b পাশে y = 2a + b + 1। তাহলে যখন অসংখ্য সমাধান থাকবে তার ফর্মুলা হচ্ছে a1/a2, এখানে a1 বলতে 5 আর a2 বলতে a + b = b1/b2, b1 বলতে 8 আর b2 বলতে a - b, আর c1/c2, c1 হচ্ছে 7 আর c2 হচ্ছে 2a + b + 1, 2a + b + 1, এটা হচ্ছে c2। ঠিক আছে, আমরা মান বসাবো। তাহলে প্রথমে লিখব 5-এর নিচে a + b = 8-এর নিচে a - b = 7-এর নিচে 2a + b + 1। কমপ্লিট। আমরা কিন্তু প্রথমে এই দুটোর সমান করব। প্রথমে আমরা সমান করছি 5-এর নিচে a + b = 7-এর নিচে 2a + b + 1, 2a + b + 1। এবার আমরা বজ্রগুণন করব। প্রথমে 5 দিয়ে গুণ করছি, এটা হচ্ছে 10a + 5b + 5, 7 দিয়ে গুণ করছি 7a + 7b, 7 দিয়ে গুণ করছি 7a আর + 7b। এবার আমরা এ বিকে বাম দিকে আনবো আর এ বি ছাড়া আমরা ডান দিক করব। তাহলে এখানে হচ্ছে 10a 5b - 7a - 7b
ইকুয়াল টু -5। এই 5 ওপারে গেলে কিন্তু মাইনাস হবে। ঠিক আছে, তাহলে এবার আমরা কিন্তু 10a থেকে 7a বাদ, তার মানে 3a, আর -7b থেকে 5b বাদ 2b, আর ইকুয়াল টু -5। এটা হচ্ছে 1 নং সমীকরণ। 10a থেকে 7a বাদ 3a, 7b থেকে 5b বাদ -2b আর -5, এটা হচ্ছে 1 নং সমীকরণ। এবার আমরা এই দুটো সমান করব। এই দুটা আমরা লিখছি 8 এর নিচে a - b ইকুয়াল টু 7 এর নিচে 2a প্লাস b প্লাস 1। 7 এর নিচে 2a প্লাস b প্লাস 1। আমরা কিন্তু বজ্রগুণন করব। তাহলে এখানে 8 দুগুণ 16a প্লাস 8b প্লাস 8 ইকুয়াল টু, এখানে 8 দুগুণ 16a প্লাস 8b প্লাস 8, আর এখানে হচ্ছে 7a মাইনাস 7b। এবার এ বি কে বাম দিকে নিয়ে আসবো, এ এবং বি কে বাম দিকে আনবো, আর এ বি ছাড়া আমরা ডান দিক করব। তাহলে এখানে হচ্ছে 16a প্লাস 8b মাইনাস 7a প্লাস 7b ইকুয়াল টু -8। 16a থেকে 7a বাদ, তাহলে 9a, 9a, আর 8 আর সাথে 15 প্লাস 15b ইকুয়াল টু -8। এটা হচ্ছে 2 নং সমীকরণ। এবার আমরা 1 আর 2 এর মধ্যে সমাধান করব। তাহলে 1 নং সমীকরণকে আমরা 3 দ্বারা গুণ করছি, তাহলে আমার কিন্তু এ মিলে যাবে। 1 নং সমীকরণকে 3 দ্বারা গুণ করে পাই। আমরা লিখব 1 নং সমীকরণকে 3 দ্বারা গুণ করে পাই। 3 দ্বারা গুণ করে পাই। এটাকে যদি 3 দ্বারা গুণ করি, এখানে হবে 9a মাইনাস 6b ইকুয়াল টু -15। 3 দিয়ে গুণ করলে 9a মাইনাস 6b -15, আর এটা যা আছে তাই 9a প্লাস 15b ইকুয়াল টু -8। এবার আমরা কিন্তু বিয়োগ করছি, মাইনাস মাইনাস এখানে প্লাস। এবার এই দুটো কেটে যাবে। 15 আর 6 হচ্ছে 21, 21b, আর 8 থেকে 15 থেকে 8 বিয়োগ, তাহলে -7, আর -21, দুই দিকটা মাইনাস উঠে গেল, তাহলে b ইকুয়াল টু 7 এর নিচে 21। অতএব b ইকুয়াল টু 1/3। বি এর মান কিন্তু 1/3। এবার বি এর মানটা আমরা কিন্তু 1 নং সমীকরণে বসিয়ে দেবো। 1 নং সমীকরণে বি এর মান বসিয়ে পাই। আমরা 1 নং সমীকরণে বসিয়ে দিচ্ছি। 1 নং সমীকরণে বি এর মান বসিয়ে পাই। বি এর মান বসিয়ে পাই। দেখো সমীকরণটা কি আছে, 3a - 2b - 5, 3a - 2b ইকুয়াল টু -5। এবার দেখো বি এর মান হচ্ছে 1/3, বি এর মান কত, 1/3। তাহলে 3a - 2 গুণন 1/3 ইকুয়াল টু -5। তাহলে 3a ইকুয়াল টু -5 প্লাস 2/3। এটা হচ্ছে গুণ করলে 2/3, গুণ করলে কিন্তু 2/3 ওপারে গেলে কিন্তু প্লাস হবে, এপার থেকে ওপারে গেলে প্লাস, বা 3a ইকুয়াল টু লসাগু হচ্ছে 3 -15 প্লাস 2
বা 3a মাইনাস 13 নিচে 3, 15 × 2 = -13 3, এবার 3টা নিচে যাবে, বা a = -13 নিচে 3 × 3, অতএব a = -13 নিচে 9, 13 9, অতএব আমরা অ্যান্সার লিখবো যে a = -13 নিচে 9 আর b = 1/3, এটা হচ্ছে অ্যান্সার। b হচ্ছে 1/3 আর a হচ্ছে 13 9, -13 9, -13 9। ঠিক আছে, খুব ভালো করে দেখো। তাহলে এটা হচ্ছে যখন অসংখ্য সমাধান থাকবে তখন আমাকে এই ফর্মুলাই করতে হবে, a1/a2 = b1/b2 = c1/c2, এই ফর্মুলাই অঙ্কটা হবে। ঠিক আছে, এবার চলে আসতেছি নেক্সট অঙ্কে। নেক্সট হচ্ছে 2-এর 8 নম্বর। দেখো প্রশ্ন আছে, একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি হলে তার পরিবৃত্তের ব্যাসার্ধ কত? মানে পরিবৃত্তের ব্যাসার্ধ আমি বলে দিচ্ছি, সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধর ফর্মুলা হচ্ছে উচ্চতা গুণন 2/3, উচ্চতা গুণন 2/3। এবার তোমার প্রশ্ন হচ্ছে উচ্চতার ফর্মুলা কি? উচ্চতা হচ্ছে √3/2 ইন্টু বাহু, √3/2 ইন্টু বাহু উচ্চতার ফর্মুলা। আমি একটু দেখে দিচ্ছি। মনে করি একটা সমবাহু ত্রিভুজ, তার পরিবৃত্ত, একটা সমবাহু ত্রিভুজ, এর পরিবৃত্ত, এই যে উচ্চতা, এটা উচ্চতা নাম দিচ্ছি ABC D, আর এখানে দিচ্ছে হচ্ছে ও। উচ্চতা হচ্ছে AD, এই এটা হচ্ছে বাহু হচ্ছে 6 সেমি, বাহু হচ্ছে 6 সেমি, এটা হচ্ছে 6 সেমি, এই দিক হচ্ছে 6 সেমি, বাহু হচ্ছে 6 সেমি। তাহলে উচ্চতার ফর্মুলা হচ্ছে √3/2 ইন্টু বাহু। এইবার এই যে উচ্চতা তার 2/3, মানে উচ্চতা গুণন 2/3, সেটা হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্ধ। আর যদি অন্তবৃত্তের ব্যাসার্ধ বলে উচ্চতা গুণন 1/3, উচ্চতা গুণন 1/3, এটা হচ্ছে অন্তবৃত্তের ব্যাসার্ধ আর এটা হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্ধ। এটা পরিবৃত্ত আর এটা অন্তবৃত্ত। এটা হচ্ছে অন্তবৃত্তের ব্যাসার্ধ, মানে উচ্চতা গুণন 1/3, আর পরিবৃত্ত হচ্ছে উচ্চতা গুণন 2/3, মানে 3/2 ভাগ হচ্ছে পরিবৃত্ত আর 1 ভাগ হচ্ছে অন্তবৃত্ত। খুব ভালো করে মনে রেখে দিবে। তাহলে প্রথমে লিখছি সমবাহু ত্রিভুজের, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য = 6 সেমি। সমবাহু ত্রিভুজের উচ্চতা, উচ্চতা √3/2, √3/2 ইন্টু বাহু, √3/2 ইন্টু বাহু, পাশে হচ্ছে সেমি, সমান সমান √3/2 ইন্টু 6। এখানে বাহুর দৈর্ঘ্য হচ্ছে 6 সেমি, বাহুর দৈর্ঘ্য 6 সেমি, তাহলে √3/2 ইন্টু 6, পাশে হচ্ছে সেমি, সমান সমান 3√3 সেমি। এবার হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্ধ, পরিবৃত্তের ব্যাসার্ধ হচ্ছে উচ্চতা গুণন 2/3, লিখব পরিবৃত্তের ব্যাসার্ধ, পরিবৃত্তের ব্যাসার্ধ = উচ্চতা গুণন 2/3, পাশে হচ্ছে একক, উচ্চতা গুণন 2/3, এখানে উচ্চতা হচ্ছে 3√3, সমান সমান 3√3 গুণন 2/3, আর সমান সমান 2√3 এত সেমি, এটা হচ্ছে সেমি।
তাহলে আমরা লিখবো যে পরিবৃত্তের ব্যাসার্ধ 2√3 সেমি। আমরা অ্যান্সার লিখবো যে পরিবৃত্তের ব্যাসার্ধ ইকুয়াল টু 2√3 সেমি। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে পরিবৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 2√3 সেমি। খুব ভালো করে মনে রেখে দিবে, যখন পরিবৃত্তের ব্যাসার্ধ অথবা অন্তবৃত্তের ব্যাসার্ধ বের করবে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে, তাহলে কিন্তু প্রথমেই তুমি কিন্তু উচ্চতা বের করবে। উচ্চতার ফর্মুলা হচ্ছে √3/2 ইন্টু বাহু, √3/2 ইন্টু বাহু। এই যে উচ্চতা বের হলো এর 2/3, মানে উচ্চতা গুণন 2/3, এটা হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্ধ। আর যদি অন্তবৃত্তের ব্যাসার্ধ বের করো তাহলে উচ্চতা গুণন 1/3। ঠিক আছে, খুব ভালো করে করবে। এবার চলে আসতেছি নেক্সট হচ্ছে 9 নম্বর। দেখো, একটি সামন্তরিকের সন্নিহিত বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 6 সেমি ও 4 সেমি। একটা সামন্তরিকের সন্নিহিত বাহু, দুটো বাহু যে পরস্পর যুক্ত থাকে তাকে বলা হচ্ছে সন্নিহিত বাহুর দ্বয়ের দৈর্ঘ্য 6 সেমি ও 4 সেমি। হচ্ছে সামন্তরিকটি বৃহত্তর বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব হচ্ছে 3 সেমি হলে, বৃহত্তর বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব 3 সেমি হলে বাহুদ্বয়ের দূরত্ব 3 সেমি হলে হচ্ছে ক্ষুদ্রতর বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব কত? ক্ষুদ্রতর বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব কত? তাহলে আমাকে একটা সামন্তরিক আঁকাতে হবে। একটা সামন্তরিক আঁকাচ্ছি, আর নাম দিচ্ছি এ বি সি ডি। এটা হচ্ছে 6 সেমি, আর এটা হচ্ছে 4 সেমি, এটা হচ্ছে 6 সেমি, এটা হচ্ছে 4 সেমি। বলছে এখানে বৃহত্তর বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব 3 সেমি। বৃহত্তর বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব, এই দুটো বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব হচ্ছে 3 সেমি। এখানে নাম দিচ্ছি ই, এটা হচ্ছে 3 সেমি। বলছে ক্ষুদ্রতর বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব কত? এই যে ক্ষুদ্রতর, এই দুটো বাহুর মধ্যে দূরত্ব আমরা এখানে দিয়ে দিচ্ছি, এখানে দিচ্ছি এফ, এটা দিচ্ছি 8 সেমি। তাহলে আমরা ধরে নিলাম যে ক্ষুদ্রতম বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব হচ্ছে 8 সেমি। আমরা কিন্তু দেখো, এটা কিন্তু ভূমি, আর এটা হচ্ছে উচ্চতা। ভূমি হচ্ছে 6 সেমি, উচ্চতা হচ্ছে 3 সেমি। আমরা কিন্তু সামন্তরিকের ক্ষেত্রফল বের করব, আর ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা। সামন্তরিকের ক্ষেত্রফলে কিন্তু দুটো ফর্মুলা আছে, একটা হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, আর একটা আছে ভূমি ইন্টু উচ্চতা। আমরা কিন্তু এখানে ভূমি ইন্টু উচ্চতা করব, মানে সামন্তরিকের ক্ষেত্রফল। আমরা লিখব এ বি সি ডি সামন্তরিকের ভূমি, ব্র্যাকেটে হচ্ছে এ বি ইকুয়াল টু 6 সেমি, 6 সেমি। ভূমি হচ্ছে 6 সেমি। আবার লিখব এ বি সি ডি সামন্তরিকের উচ্চতা ব্র্যাকেটে হচ্ছে ডিই ইকুয়াল টু 3 সেমি। এবার আমরা কিন্তু এবিসিডি সামন্তরিকের ক্ষেত্রফল বের করব, মানে ভূমি ইন্টু উচ্চতা। লিখব যে অতএব এ বি সি ডি সামন্তরিকের ক্ষেত্রফল ইকুয়াল টু, আমি ফর্মুলা লিখে দিচ্ছি, ভূমি ইন্টু উচ্চতা, পাশে হচ্ছে বর্গ একক। ফর্মুলা হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা সমান 6 ইন্টু 3 বর্গ সেমি, তাহলে 18 বর্গ সেমি। তাহলে ক্ষেত্র হচ্ছে 18 বর্গ সেমি।
এবার দেখো আবার ধরবো যে ক্ষুদ্রতর বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব হচ্ছে এইচ সেমি। ধরি ক্ষুদ্রতর বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব ইকুয়াল টু এইচ সেমি। আর ভূমি লিখছি এ বি সি ডি সামান্তরিকের ভূমি ইকুয়াল টু 4 সেমি। আমরা কিন্তু এবিসিডি সামান্তরিকের আবার ক্ষেত্রফল বের করব। এবার কিন্তু ভূমি আমরা ধরবো 4 আর উচ্চতা হচ্ছে এইচ ধরবো। আবার এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল আবার পুনরায় বের করব। শর্তানুসারে আমরা দুটো কি করব, সমান করব। অতএব এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল ইকুয়াল টু 4 ইন্টু এইচ বর্গ সেমি। 4 ইন্টু এইচ বর্গ সেমি। এবার শর্তানুসারে দুটো কিন্তু সমান। এটা হচ্ছে এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল, এটা হচ্ছে এবিসিডি সামান্তরিক ক্ষেত্রফল। শর্তানুসারে এই দুটো কি হবে, সমান হবে। এখানে লিখব শর্তানুসারে 4h ইকুয়াল টু 18, 4h ইকুয়াল টু 18 বা h ইকুয়াল টু 18 নিচে 4, h ইকুয়াল টু 9/2, অতএব h ইকুয়াল টু 4.5। আমরা লিখবো যে আমরা লিখবো যে ক্ষুদ্রতর বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব, লিখবো ক্ষুদ্রতর বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব ইকুয়াল টু 4.5 সেমি। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে ক্ষুদ্রতর বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব 4.5 সেমি। ঠিক আছে, চলে আসতেছি নেক্সট হচ্ছে 2-10 নম্বর। দেখো প্রশ্ন আছে এবিসিডি আয়তক্ষেত্রের বাহুগুলি অক্ষদ্বয়ের সমান্তরাল। এবিসিডি একটা আয়তক্ষেত্র আছে যার বাহুগুলি অক্ষদ্বয়ের সমান্তরাল। বি ও ডি বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে, বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 7,3 আর ডি বিন্দুর স্থানাঙ্ক 2,6। হচ্ছে এসি কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক কত? সামান্তরিকের আয়তক্ষেত্রের কর্ণ দুটি কিন্তু সমান হবে। আয়তক্ষেত্রে কিন্তু দুটা কর্ণই সমান, বর্গক্ষেত্রেও কিন্তু কর্ণ দুটি সমান, কিন্তু সামান্তরিকের কর্ণ দুটি সমান না, রম্বসের কর্ণ দুটি কিন্তু সমান না, মানে অসমান। ঠিক আছে, আমি ছবিটা এঁকে নিচ্ছি। আর এটা হচ্ছে এক্স ও এক্স ড্যাশ, এটা ওয়াই ও ওয়াই ড্যাশ। বলছে এবার বলছে বি ও ডি বিন্দু, মানে একটা আয়তক্ষেত্র কিন্তু অক্ষদের সমান্তরাল। এবার এটা কিন্তু একটা আয়তক্ষেত্র যেটা অক্ষদ্বয়ের সমান্তরাল। এখানে নাম দিয়ে দিচ্ছি, প্রথমে দিচ্ছি হচ্ছে বি, এটা হচ্ছে বি, এখানে দিচ্ছি ডি, এখানে দিচ্ছি এ, এখানে হচ্ছে সি। ঠিক আছে, এবার বি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 7,3, এটা হচ্ছে 7,3। আর ডি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 2,6, এটা হচ্ছে 2,6। এই যে কর্ণদ্বয়ের মধ্যবিন্দু, মানে এসি কর্ণের মধ্যবিন্দু,
আমরা জানি আয়তক্ষেত্রের খণ্ড দুটি কিন্তু সমান, এটা পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। এখানে ও বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। এই ও বিন্দুর স্থানাঙ্ক তাহলে আমরা লিখে নিচ্ছি প্রথমে বি বিন্দুর স্থানাঙ্ক, বি বিন্দুর স্থানাঙ্ক ইকুয়াল টু 7,3, আবার ডি বিন্দু স্থানাঙ্ক ইকুয়াল টু 2,6। ঠিক আছে, এবার বিডি কর্ণের মধ্যবিন্দু, বিডি কর্ণের মধ্যবিন্দু ও এর স্থানাঙ্ক, ও এর স্থানাঙ্ক। তাহলে আমরা কিন্তু এই ও বিন্দু স্থানাঙ্ক বের করব। আর কোনো বাহুর মধ্যবিন্দু স্থানাঙ্ক হচ্ছে x1 প্লাস x2/2 কমা y1 প্লাস y2/2। আমি আবার বলছি, কোনো বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x1 প্লাস x2/2 আর y1 প্লাস y2/2 সমান সমান এখানে হচ্ছে 2 প্লাস 7/2 কমা আর 6 প্লাস 3/2। তাহলে x1 প্লাস x2/2 আর y1 প্লাস y2/2 সমান সমান 9/2 কমা 9/2। তাহলে কিন্তু বিডি কর্ণের মধ্যবিন্দু মানে ও এর স্থানাঙ্ক হচ্ছে 9/2 কমা 9/2। আর এখানে কর্ণ বিডি ইকুয়াল টু কর্ণ এসি, বিডি আর এসি কর্ণ কিন্তু সমান হবে, যেহেতু এটা একটা আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, তাই কর্ণ দুটো কিন্তু সমান হবে। অতএব এসি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক ইকুয়াল টু 9/2 কমা 9/2। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে এসি কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক হচ্ছে 9/2 কমা 9/2। কমপ্লিট। এবার চলে আসতেছি নেক্সট অঙ্কে। আর নেক্সট হচ্ছে 211 নম্বর, বলছে একটি বৃত্তে পরিলিখিত ও অন্তলিখিত, তার মানে বৃত্তে হচ্ছে পরিলিখিত আর অন্তলিখিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের অনুপাত, বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের অনুপাত। প্রথমে হচ্ছে পরিলিখিত, বৃত্তে পরিলিখিত একটা বর্গক্ষেত্র। বলছে একটা বৃত্তে পরিলিখিত অন্তরিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের অনুপাত, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এটা কিন্তু পরিলিখিত। এর ব্যাসার্ধ, আমরা যদি ব্যাসার্ধ আর ধরি, ব্যাসার্ধ হচ্ছে আর একক, ঠিক আছে। আমরা লিখে নিচ্ছি ধরি বৃত্তের ব্যাসার্ধ ইকুয়াল টু আর একক। অতএব ব্যাস ইকুয়াল টু 2r একক। এখানে ব্যাস কিন্তু 2r একক। এবার দেখো ব্যাস ইকুয়াল টু বর্গক্ষেত্রের বাহু, তার মানে বর্গক্ষেত্রের বাহু ইকুয়াল টু বৃত্তের ব্যাস। আমরা লিখতে পারি যে বর্গক্ষেত্রের বাহু
ইকুয়াল টু বৃত্তের ব্যাস, অতএব বর্গক্ষেত্রের বাহু ইকুয়াল টু 2r একক। তাহলে কিন্তু পরিবৃত্তের যেটা হচ্ছে পরিলিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2r একক। পরিলিখিত বর্গক্ষেত্রের বাহু হচ্ছে 2r একক। অতএব পরিলিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, অতএব পরিলিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু 2r, তার হচ্ছে হোল স্কয়ার। এখানে বাহু কিন্তু 2r, বর্গক্ষেত্রের বাহু হচ্ছে 2r, পরিলিখিত বর্গক্ষেত্র, এটা হচ্ছে পরিলিখিত বর্গক্ষেত্রের বাহু 2r একক। এটা হচ্ছে পরিলিখিত বর্গক্ষেত্রের বাহু হচ্ছে 2r একক। পরিলিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্র 2r তার হোল স্কয়ার সমান 4r স্কয়ার বর্গ একক, 4r স্কয়ার বর্গ একক। এবার আমরা যাব অন্তলিখিত বর্গক্ষেত্রের। এটা হচ্ছে অন্তলিখিত বর্গক্ষেত্র। এবার দেখো বৃত্তের ব্যাস মানে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। লিখবো অন্তলিখিত বর্গক্ষেত্রের, লিখবো বৃত্তের ব্যাস ইকুয়াল টু অন্তলিখিত বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। লিখবো অন্তলিখিত বর্গক্ষেত্রের অন্তরিত বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ইকুয়াল টু বৃত্তের ব্যাস। অন্তলিখিত বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য মানে বৃত্তের ব্যাস, মানে আর একক। এটা হচ্ছে আর একক। তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য মানে হচ্ছে বৃত্তের ব্যাস, অন্তলিখিত বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য মানে বৃত্তের ব্যাস। এবার হচ্ছে অতএব কর্ণের দৈর্ঘ্য ইকুয়াল টু √2 ইন্টু বাহু এত একক। √2 ইন্টু বাহু একক। শর্তানুসারে √2 ইন্টু বাহু ইকুয়াল টু 2r। √2 ইন্টু বাহু ইকুয়াল টু 2r। অতএব বাহু ইকুয়াল টু 2r বাই √2, 2r বাই √2 এত একক। তাহলে অন্তলিখিত বর্গক্ষেত্রের বাহু হচ্ছে 2r বাই √2 একক। এবার ক্ষেত্রফল, অতএব ক্ষেত্রফল, তাহলে 2r বাই √2 তার হচ্ছে হোল স্কয়ার বর্গ একক। তাহলে 4r স্কয়ার বাই 2, 4r স্কয়ার, 2r তার হোল স্কয়ার মানে 4r স্কয়ার, আর √2 তার হোল স্কয়ার মানে 2 এত বর্গ একক। কাটলে হচ্ছে 2 সমান 2r স্কয়ার বর্গ একক। তো 2r স্কয়ার বর্গ একক। তাহলে অন্তলিখিত বর্গক্ষেত্রের তোমার ক্ষেত্রফল হচ্ছে 2r স্কয়ার বর্গ একক। আর পরিলিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 4r স্কয়ার বর্গ একক। এবার দুটো অনুপাত করব। লিখবো লিখবো হচ্ছে প্রথমে পরিলিখিত ইষ্ট অন্তলিখিত।
পরিলিখিত ইজ টু অন্তলিখিত। পরিলিখিত হচ্ছে 4r² ইজ টু 2r²। তাহলে 4:2 সমান 2:1, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে অনুপাত হবে 2:1। ঠিক আছে, তাহলে একটা জিনিস মনে রাখা দেবে, যখন আমরা অন্তলিখিত বর্গক্ষেত্র করব তখন বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য মানে হচ্ছে বৃত্তের ব্যাস। বৃত্তের ব্যাস মানে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। আর যখন আমরা পরিলিখিত করব তখন বৃত্তের ব্যাস মানে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য মানে বৃত্তের ব্যাস। ঠিক আছে, এটা হচ্ছে পরিলিখিত, এটা হচ্ছে অন্তলিখিত। এবার চলে আসতেছি নেক্সট হচ্ছে 12 নম্বর। বলছে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ও উচ্চতার সাংখ্যমান সমান। মানে ক্ষেত্রফল আর উচ্চতা হচ্ছে সমান সমবাহু ত্রিভুজের। বলছে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত। আমরা একটা সমবাহু ত্রিভুজ এঁকে নিচ্ছি। যে ত্রিভুজের 3টি বাহু সমান, অর্থাৎ 3টা কোণ সমান, তাকে হচ্ছে সমবাহু ত্রিভুজ বলে। যে ত্রিভুজের 3টি বাহু সমান অর্থাৎ 3টি কোণ সমান, তাকেই হচ্ছে সমবাহু ত্রিভুজ বলে। সমবাহু ত্রিভুজের প্রতিটা কোণ হচ্ছে 60 ডিগ্রি, আর 3টা বাহু কিন্তু সমান হবে। আমরা নাম দিচ্ছি এ বি সি। ধরে নিচ্ছি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ একক, এটা হচ্ছে এ একক। আমরা কিন্তু ধরে নিচ্ছি এটা হচ্ছে উচ্চতা। এই উচ্চতা এখানে লিখছে হচ্ছে ডি, এটা হচ্ছে ই, এটা হচ্ছে এফ। তাহলে এই যে এডি উচ্চতার ফর্মুলা হচ্ছে √3/2 ইন্টু বাহু, আর ক্ষেত্রফল হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কয়ার। আমরা প্রথমে লিখছি ধরি বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু ছোট হাতের এ একক, অতএব উচ্চতা ইকুয়াল টু √3/2 ইন্টু এ একক। উচ্চতা হচ্ছে √3/2 ইন্টু এ একক। অতএব ক্ষেত্রফল ইকুয়াল টু √3/4 ইন্টু এ স্কোয়ার বর্গ একক। ক্ষেত্রফল হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার মানে এ স্কোয়ার বর্গ একক। শর্তানুসারে এই দুটো সমান। এখানে বলছে সাংখ্যমান সমান, ক্ষেত্রফল উচ্চতার সাংখ্যমান সমান। তাহলে শর্তানুসারে এই দুটো কী হবে? সমান হবে। লিখব শর্তানুসারে √3/4 ইন্টু এ স্কোয়ার আর √3/2 ইন্টু এ। আমরা কিন্তু দুই দিক থেকে √3 তুলে দিচ্ছি। তাহলে এখানে আর একটা করে এ তুলে দিচ্ছি। এখানে এ নিচে 4 আর এখানে 1-এর নিচে 2। ঠিক আছে, এখান থেকে একটা করে এ তুলে দিলাম, একটা এ তুলে দিলে একটা এ থাকবে a/4, এখানে 1-এর নিচে 2। এবার 4কে উপর করে দেবো, তাহলে এ ইকুয়াল টু 4/2, তাহলে এ ইকুয়াল টু 2। তাহলে আমরা কিন্তু পেয়ে গেলাম বাহুর দৈর্ঘ্য। লিখবো বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু 2 একক। এটা হচ্ছে অ্যান্সার। বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2 একক। তাহলে আমরা কিন্তু একবার উচ্চতা বের করলাম। উচ্চতার ফর্মুলা হচ্ছে √3/2 ইন্টু বাহু। আমি কিন্তু এখানে বাহু হচ্ছে ছোট হাতের এ ধরে নিয়েছি, আর ক্ষেত্রফল হচ্ছে √3/4 ইন্টু এ স্কোয়ার মানে বাহু স্কোয়ার, এটা হচ্ছে বর্গ একক। শর্তানুসারে দুটা সমান। এখান থেকে আমরা এ কত মানে এ মানে বাহু কত সেটা আমরা পেয়ে যাব। ঠিক আছে, এবার চলে আসতেছি আমরা নেক্সট অঙ্ক। প্রশ্ন হচ্ছে 2-13। বলছে পরিসংখ্যা বহুভুজ কাকে বলে? পরিসংখ্যা বহুভুজ কাকে বলে? অ্যান্সার হবে পরিসংখ্যা বহুভুজ।
কোনো কোনো অবিচ্ছিন্ন চলের কোনো অবিচ্ছিন্ন চলের সমদৈর্ঘ্যের শ্রেণীগুলির সমদৈর্ঘ্যের শ্রেণীগুলির মাধ্যমে প্রকাশিত। তাহলে কোনো অবিচ্ছিন্ন চলের সমদৈর্ঘ্যের শ্রেণীগুলির মাধ্যমে প্রকাশিত কোনো পরিসংখ্যা বহুভুজের লৌকিক প্রতিস্থাপনের মাধ্যমে প্রকাশিত পরিসংখ্যা বিভাজনের লৌকিক বা রৈখিক দিলে হবে, লৌকিক প্রতিস্থাপনের মাধ্যমে যে বহুভুজ অঙ্কন করা হয় তাকে পরিসংখ্যা বহুভুজ বলে। তাকে পরিসংখ্যা বহুভুজ বলে। আমি আবার পড়ছি, কোনো অবিচ্ছিন্ন চলের সমদৈর্ঘ্যের শ্রেণীগুলির মাধ্যমে প্রকাশিত পরিসংখ্যা বিভাজনের লৌকিক প্রতিস্থাপনের মাধ্যমে বা প্রতিস্থাপনের জন্য যে বহুভুজ মাধ্যমে বা প্রতিস্থাপনের জন্য যে বহুভুজ অঙ্কন করা হয় তাকে পরিসংখ্যা বহুভুজ বলে। ঠিক আছে, খুব ভালো করে দেখো। এবার হচ্ছে নেক্সট অঙ্ক হচ্ছে 2-এর 14 নম্বর। দেখো, নিচের পরিসংখ্যা বিভাজন তালিকার প্রথম শ্রেণী মানে এটা প্রথম শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব মানেই হচ্ছে পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য। পরিসংখ্যা ঘনত্ব এর ফর্মুলা হচ্ছে পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য। তার মানে আমরা পরিসংখ্যাকে শ্রেণী দৈর্ঘ্য দ্বারা ভাগ করব, তাহলে আমরা কিন্তু পরিসংখ্যা ঘনত্ব পেয়ে যাব। এখানে দেখো এখানে দেখো লিঙ্ক নাই। 70, 74 পর 75, 79, এখানে 80 থেকে আমাকে কিন্তু লিঙ্ক করতে হবে, মানে শ্রেণীর সীমানা করতে হবে। মানে 0.5 বাম দিয়ে এগিয়ে যেতে হবে, 0.5 ডান দিকে আগাতে হবে। দেখো, এটাকে আমরা লিখবো হচ্ছে 69.5 থেকে 74.5।
আবার এটা হচ্ছে ৭৪.৫ থেকে ৭৯.৫। এটা হচ্ছে ৭৯.৫ থেকে ৮৪.৫। এবার ৮৪.৫ থেকে ৮৯.৫। দেখো ৬৯.৫ থেকে ৭৪.৫, আবার ৭৪.৫ থেকে ৭৯.৫, আবার ৭৯.৫ থেকে ৮৪.৫, আবার ৮৪.৫ থেকে ৮৯.৫। আমাকে কিন্তু এটাকে আমাকে কিন্তু বিচ্ছিন্ন থেকে অবিচ্ছিন্ন করতে হবে। এটা কিন্তু বিচ্ছিন্ন ছিল, সেটাকে আমি অবিচ্ছিন্ন করলাম আর লিঙ্ক করলাম কিন্তু, ঠিক আছে। এবার আমি কিন্তু কি করব, পরিসংখ্যার ঘনত্ব করব। তাহলে আমরা প্রথমে আগে লিখব যে প্রথম শ্রেণীর পরিসংখ্যা ইকুয়াল টু প্রথম শ্রেণীর পরিসংখ্যা ইকুয়াল টু, দেখো প্রথম শ্রেণীর পরিসংখ্যা যে এটা সেটা হচ্ছে 3। আর এবার আমরা কিন্তু শ্রেণী দৈর্ঘ্য বের করব। অতএব শ্রেণী দৈর্ঘ্য তাহলে এখানে হচ্ছে ৬৯.৫ থেকে, না আমরা কিন্তু শ্রেণী দৈর্ঘ্য মানে বিয়োগ করব, সেটা হচ্ছে ৭৪.৫ থেকে ৬৯.৫ সমান হচ্ছে ০.৫, মানে ৫। শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে ৫। এবার আমরা কিন্তু পরিসংখ্যা ঘনত্ব বের করব। অতএব পরিসংখ্যা ঘনত্ব হচ্ছে পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য। পরিসংখ্যা হচ্ছে ৩ আর শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে ৫। এবার আমরা ৩কে ৫ দিয়ে ভাগ করব, তাহলে এখানে ০, তাহলে ০.৬ বার যা হচ্ছে ৩০, তাহলে সমান ০.৬। আমরা লিখব প্রথম শ্রেণী পরিসংখ্যা ঘনত্ব ০.৬। অ্যান্সার লিখব প্রথম শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব ইকুয়াল টু ০.৬। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, খুব ভালো কথা। দেখো তাহলে আমরা কিন্তু পরিসংখ্যাকে শ্রেণী দৈর্ঘ্য দ্বারা ভাগ করব, তাহলেই আমরা কিন্তু পরিসংখ্যা ঘনত্ব পেয়ে যাব। ঠিক আছে, আর যেটা বিচ্ছিন্ন ছিল সেটাকে আমরা অবিচ্ছিন্ন করে নিলাম, লিঙ্ক করলাম, ০.৫ এগিয়ে দিয়ে ০.৫ পিছিয়ে দিলাম। ঠিক আছে, খুব ভালো করে দেখবে। আর একটা কথা বলছি, যদি তোমাদের ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই একটা কাজ করবে, এটা কিন্তু লাইক করবে। আর যারা সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু সাবস্ক্রাইব করবে। আর তোমাদের পরিচিত জানাশোনা বন্ধু বান্ধবীদেরকে কিন্তু ভিডিওটা কিন্তু শেয়ার করবে। ঠিক আছে, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ভালো করে পরীক্ষা দাও। থ্যাংক ইউ, গুড নাইট। আবার তোমাদের সঙ্গে দেখা হবে। ঠিক আছে।